ভয়ঙ্কর মারকুটে স্বভাবের এক ছেলে গার্লফ্রেন্ডের ইচ্ছে পূরণ করতে হয়ে যায় আইএস অফিসার। তবে দেশের সিএম মারা যাওয়ার সময় পরবর্তী সিএম বানিয়ে যায় এই ছেলেটিকেই। কিন্তু এমন অচেনা একটা ছেলেকে সে হুট করে দেশের মুখ্যমন্ত্রী বানালো কেন? কি এমন রহস্য লুকিয়ে আছে এই ছেলেটির অতীতে? আর যে গার্লফ্রেন্ডের জন্য ছেলেটি এই সবকিছু শুরু করেছিল, আদৌ কি সে তাকে পাবে, নাকি তার বিয়ে হয়ে যাবে অন্য কারো সাথে? এটাই দেখবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকের মুভি গেম চেঞ্জার। গল্পের শুরুতেই দেখানো হয় ভারতের মধ্যপ্রদেশের সিএম সত্যাকে। আসলে সত্যার শরীরটা খুব খারাপ ছিল, আর এমনভাবেই যখন তার শরীর খারাপ হয় তখন সে তার কল্পনার মধ্যে একটা মহিলা এবং বাচ্চা ছেলেকে দেখতে পায়। আর যেহেতু এখন তার অবস্থা অনেক বেশি গুরুতর হয়ে গেছে, তাই তাকে দ্রুত হসপিটালাইজ করা হয়। তবে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ছিল রাতের সময়, আর একই সাথেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির কারণেই রাস্তার কন্ডিশন বেশ খারাপ হয়ে যায়, যার কারণে সেখানে বেশ কতগুলো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তবে তা সত্ত্বেও তারা কোনো রকমের সত্যাকে নিয়ে হসপিটালে আসে। তবে তার কন্ডিশন যখন খুব বাজে অবস্থায় ছিল, তখনও তার দুই ছেলে পলিটিক্স নিয়েই কথাবার্তা বলছিল। আসলে তারা এই ব্যাপারটা নিয়েই প্ল্যান করছিল যে তার বাবার মৃত্যুর পরে পরবর্তী সিএম কে হবে। আর এইগুলো যখন সত্যা বুঝতে পারে তখন তার অনেক খারাপ লাগে। এরপরেই আমরা দেখতে পাই মুভির মেন ক্যারেক্টার রামকে। আসলে রাম বর্তমানে একজন আইএস অফিসার, তবে আগে সে আইপিএস অফিসার ছিল। আর যখন সে আইপিএস অফিসার ছিল তখন সে অনেক ক্রিমিনালকেই মারধর করে থানায় বন্দি করে রেখেছিল। আর এখন তারা সবাই এসেছে রামের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তবে রাম তাদেরকে সেই আগের মতোই আবারও পিটিয়ে পরোটা করে দেয়। এরপরে সিন চলে আসে রামের ঘরে। রামের ফ্যামিলির সবাই চাচ্ছিল যাতে রাম বিয়ে করে নিচে সেটেল হয়ে যায়, তবে রাম কোনোভাবেই বিয়ে করতে চাইছিল না। সে সবাইকে বলে, এসব বিয়ের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই এসব নিয়ে আমার সামনে কোনো কথা বলো না। এটা বলে সে সোজা তার অফিসে চলে আসে। আর অফিসে একটা মিটিং করে সে সবাইকে বলে তাদেরকে সেই সব মানুষদের একটা লিস্ট তৈরি করতে হবে যারা দেশকে ধোঁকা দিচ্ছে। আসলে এই মানুষগুলো টেন্ডার নিয়ে বিভিন্ন কাজকর্ম সরকারের থেকে হাতিয়ে নেয়, তবে তারা কাজগুলি যেমনভাবে করার কথা দেয় তেমনভাবে করে না। আর এই কারণেই তাদের তৈরি করা প্রজেক্টগুলো কিছুদিন না যেতে যেতেই নষ্ট হয়ে যায়। রামের কথা মতোই ওই লিস্টটা তৈরি করে তাদের সবাইকে একসঙ্গে ডেকে আনা হয়। এখন তাদের সবাইকে রাম এক এক করে বোঝাতে থাকে যে কোন কোন জায়গায় তারা দুর্নীতিগুলি করেছে এবং কিভাবে তারা সেগুলিকে ঠিক করতে পারবে। সে বলে, যদি তোমরা আমার কথা শুনে সবকিছু ঠিক করে নাও তাহলে তো ভালোই, আর না শুনলে কিভাবে ঠিক করাতে হবে সেটাও আমি জানি। দেখা যায় রামের এই প্রস্তাবে কেউ কেউ রাজি হয়, আবার কেউ কেউ তার কথার কোনো পাত্তাই দেয় না। এই কারণেই রাম তাদের সবাইকে একটা গাড়িতে তুলে বেরিয়ে পড়ে নতুন একটা জার্নিতে। রাম প্রথমেই চলে আসে একটা চালের ফ্যাক্টরিতে, আর তাদের চালগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, তোমরা চালের মধ্যে 2 নম্বরই করার চেষ্টা করছো, আর যদি তোমরা এটা দ্রুত ঠিক না করো তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের এই গোডাউনটা বন্ধ হয়ে যাবে। আর আমরা দেখতে পাই যখন ওই গোডাউনের মালিক রামের কোনো কথাই শুনতে চায় না, তখন রাম বাধ্য হয়েই তার গোডাউনটাকে বন্ধ করে দেয়। এরপরে রাম চলে আসে একটা শপিং মলে, যেখানে তারা ইল্লিগাল ভাবে সরকারের জায়গা দখল করে শপিং মলটাকে বাড়িয়ে নিয়েছিল। এই কারণেই রাম শপিং মলটাকেও ভেঙে গুঁড়িয়ে দেয়। আর এই ব্যাপারটা দেখার পর সেখানে থাকা সবার হুঁশ উড়ে যায়। কথায় আছে না, কান টানলে মাথা আসে, এটাও ঠিক তেমনই একটা ব্যাপার। অর্থাৎ দুজনকে শাস্তি দেওয়ার সাথে সাথেই বাকি সবাই রামের কথা মানতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সিএম হসপিটাল থেকে রিলিজ হয়ে বাইরে বেরিয়ে এসেছে, আর এই কারণেই সে তার পুরো পার্টিকে নিয়ে একটা মিটিং করে। এখানে সে সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে, যে কোনো প্রকারে তোমাদেরকে সমস্ত কারাপশন কমাতেই হবে, আর যদি এটা না করেন তাহলে এক এক করে আমি সবাইকে পার্টি থেকে বের করে দেব। তবে সে এই ব্যাপারটা জানতো না তার যে 2টো ছেলে আছে তারা দুজনই হলো তাদের পার্টির সবথেকে বড় করাপ্টেড পারসন। এরপর সে যখন জানতে পারে তার ছোট ছেলে মতির একটা ইল্লিগেল বালির ব্যবসা আছে, তখন সে তাকেও সাবধান করে দেয়। আর যদিও মতি তার বাবার সামনে সবকিছু মেনে নেওয়ার নাটক করে, তবে গোপনে সে তার এই কর্মকাণ্ডটাকে কন্টিনিউ করছিল। এদিকে রামের বোনের ম্যারেজ অ্যানিভার্সারিতে রাম তার বন্ধুদের সঙ্গে পার্টি করছিল, তখন তার বন্ধুরাও তাকে বিয়ে করার জন্য ফোর্স করতে থাকে। তবে রাম তাদেরকেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এসব বিয়ে শাদী আমি করতে চাই না, কারণ এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন তার বন্ধুরা তাকে বলে, কিন্তু তুই তো কলেজ লাইফে একটা মেয়েকে পছন্দ করতি, তাহলে সেই মেয়েটার কি হলো? আর তখন রাম তাদেরকে স্টোরিটা বলা শুরু করে। আমরা জানতে পারি শুরু থেকে রামের অ্যাঙ্গার ইস্যু ছিল, যে কারণে সে একদিন যখন জানতে পারে তাদেরই কলেজের একজন প্রফেসর একটা মেয়েকে ইপটিজিং করেছে, তখন সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সোজা কলেজের বাইরে গিয়ে ওই প্রফেসরকে পেটাতে শুরু করে। তবে যে প্রফেসরটা আসলে ইপটিজিং করেছিল এটা সেই প্রফেসর ছিল না। তবে যখন সে এটা সম্পর্কে জানতে পারে এবং ওই প্রফেসরের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, তার আগেই সেই প্রফেসরের মেয়ে, যার নাম হলো দীপিকা, সে এসে রামকে পুলিশের হাতে অ্যারেস্ট করিয়ে দেয়। তাই রাম যখন জেলের মধ্যে ছিল তখন তার বন্ধুরা গিয়ে দীপিকাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে। আর এখানে আমরা দেখতে পাই দীপিকাও এই ব্যাপারটা বুঝতে পারে। সে মনে মনে এটাই ভাবতে থাকে, রাম যদিও তার বাবাকে মেরেছে তবে সে কোনো খারাপ মানুষ নয়। এই কারণেই সে তার বাবাকে নিয়ে সোজা থানায় যায় এবং থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। তবে রাম দীপিকার এই সমস্ত কর্মকাণ্ড দেখে
তার প্রেমে পড়ে যায়। তবে দীপিকার তাকে একেবারেই পছন্দ ছিল না, কারণ রামের মধ্যে প্রচন্ড অ্যাঙ্গার এসেছিল। তবে এরপরে আস্তে আস্তে করেই তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করে এবং একটা সময় দুজন দুজনের প্রেমেও পড়ে যায়। আর এই কারণেই রামের ওপরে বেশ কিছু রেস্ট্রিকশন আসতে শুরু করে, কারণ দীপিকা তাকে কন্ডিশন দিয়েছিল যে আমার সঙ্গে থাকতে হলে তুমি কারোর সঙ্গে মারামারি করতে পারবে না, আর কারো গায়ে তো হাত তুলতেই পারবে না, আর তাছাড়া তোমাকে বড় কোনো একটা এক্সাম ক্র্যাক করে আইএসি হতে হবে, তুমি কোনোভাবেই আইপিএস অফিসার হতে পারবে না, কারণ তুমি যদি আইপিএস অফিসার হও তাহলে তোমাকে এনকাউন্টার করতে হবে, আর আমি কোনোভাবেই চাই না যে তুমি কোনো ভায়োলেন্সের সঙ্গে জড়িত থাকো। তবে রাম মাত্র 6 নাম্বার কম পাওয়ার জন্য আইএস অফিসার হতে পারে না এবং সে হয়ে যায় আইপিএস অফিসার। আর এই কারণেই রাগ করে দীপিকা সেই মুহূর্ত থেকেই কোথায় যেন গায়েব হয়ে যায়। যদিও এরপরে রাম পুনরায় প্রিপারেশন নিয়ে সেই এক্সামটাকে ক্র্যাক করে আইএস অফিসার হয়েও যায়, তবে তা সত্ত্বেও সে দীপিকাকে আর কোনো জায়গাতে খুঁজে পায় না। আর তখনই তাদের একটা ফ্রেন্ড তাকে বলে, তুই ঠিক যেমনই বলছিস তেমনই একটা মেয়ে আমার নজরে আছে, তাই আমার মনে হয় সেই মেয়েটাই দীপিকা হতে পারে, তবে এ ব্যাপারে আমি একদম শিওর নয়, তবে হ্যাঁ কালকে আমি তোকে তার ইনফরমেশন অবশ্যই দেব। অন্যদিকে রাম সিএমের ছেলে মতির অবৈধ বালির ব্যবসায় রেড মারে এবং সেখানকার সমস্ত কর্মচারীদের একটা ট্রাকে করে তুলে আনে। পরের দিন সকালবেলায় মতি রামের সঙ্গে মিট করার জন্য তার অফিসে চলে আসে, আর সে অফিসে এসে রামকে নানা রকমের হুমকি দিতে শুরু করে, এমনকি সে এটাও বলে সে রামের পুরো ফ্যামিলিকে মেরে ফেলবে। তবে রাম তাকে এ ব্যাপারে ক্লিয়ার করে জানিয়ে দেয়, আমি আমার যোগ্যতাতে এই চেয়ারে বসেছি, তোমার মতো টাকা খাইয়ে পার্টিতে সিট পাইনি, তাই যদি তুমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকো তাহলে আমি তোমার উপরে লিগ্যাল অ্যাকশন নেব। আর আমরা দেখতে পাই এগুলো শোনার পরে মতি তার উপরে হাসাহাসি করতে শুরু করে, কারণ আমরা যেমনটা জানি যারা রাজনীতি করে তারা রাজনীতির চেয়ারে বসলেই এটাই মনে করে যে তারা চাইলে যা কিছু করতে পারে। এদিকে আমরা দেখতে পাই রামের সেই ফ্রেন্ডকে, সে রামকে জানায়, আমার এলাকাতে যে মেয়েটার কথা আমি তোমাকে বলেছিলাম সেই মেয়েটার খোঁজ আমি পেয়েছি, তাই তুমি গিয়ে তার সঙ্গে মিট করে দেখতে পারো। আর যখন রাম গিয়ে সেই মেয়েটার সঙ্গে মিট করে তখন সারপ্রাইজিংলি এটাই দীপিকা বেরিয়ে আসে, অর্থাৎ ফাইনালি রাম দীপিকাকে পেয়েই যায়। আর তখন দীপিকাও রামকে দেখার পরে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে, সে বলে আসলে এই চালটা আমার বাবাই চেলেছিল, সে কোনোভাবেই চাচ্ছিল না যে আমি তোমার সঙ্গে থাকি, কারণ তুমি তার গায়ে হাত তুলেছ। এসব বলার পর সে রামকে নিয়ে তার ঘরের মধ্যে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই সে কিছু বাচ্চা কাচ্চাকে টিউশনি পড়াতো, আর একই সাথেই একটা বৃদ্ধ মহিলার দেখাশোনা করত যার শারীরিকভাবে কিছু প্রতিবন্ধকতা ছিল। আসলে এই মহিলা প্রতিদিনই সিএমকে একটা করে চিঠি লিখত, কিন্তু অনেক চেষ্টার পরেও সে এই লেটারটাকে সিএমের কাছে পৌঁছাতে পারত না। তখন রাম তাকে বলে, এই চিঠিটা আমি সিএমের কাছে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করব, তাছাড়া আজকে এখানে সিএমের একটা মিটিংও আছে, তাই আপনি চাইলে তার সঙ্গে সরাসরি গিয়ে কথা বলতে পারেন। আর এই কারণেই রাম তাকে নিয়ে আসে সিএমের মিটিংয়ের মধ্যে। আমরা দেখতে পাই সিএম বিশাল বড় একটা মিটিং করছিল, আর তখনই সেই মহিলা সিএমকে দেখে চিল্লাচিল্লি করতে শুরু করে। সে তাকে বলে, তুই যে কথাগুলো দিচ্ছিস এর মধ্যে একটা কথাও তুই পূরণ করতে পারবি না, কারণ তুই হচ্ছিস একটা ঠক জোচ্চোর সিএম। তাছাড়া তুই এটা ভালোভাবেই জানিস যে দুধের মধ্যে আসলে জলটা কে মেশাচ্ছে, আর সেটা হচ্ছে তোর ছেলে মতি। এটা শোনার পরেই মতি প্রায় পাগল হয়ে ওঠে এবং সে রাগে ওই মহিলাটাকে পেটানোর জন্য চলে আসে। আর তখনই রাম সেখানে ওই মহিলাটাকে সেভ করার জন্য চলে আসে, যার কারণে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। আর তখনই আমরা দেখতে পাই সিএম সত্তা তাদের দুজনকে থামানোর চেষ্টা করে। এইসব কারণেই সে আবারও অসুস্থ হয়ে পড়ে, যার জন্য তাকে আবারও হসপিটালে ভর্তি করতে হয়। মতি তার বাবার ওপরে অনেক রাগ করেছিল, কারণ সে রামকে এখনো সাসপেন্ড করেনি। এই কারণেই তার বাবা যেহেতু হসপিটালে আছে সেই সুযোগটা নিয়ে সে রামকে টেম্পোরারি সাসপেন্ড করে দেয়। আর এটার কারণেই তার বাবার অনেক বেশি রাগ হয়ে যায় এবং মতিকেও পার্টি থেকে বের করে দেয়। তবে মতি ছিল খুব বজ্জাত প্রকৃতির ছেলে, পরবর্তীতে সুযোগ বুঝে সে তার বাবাকেই মেরে ফেলে। বাবার মৃত্যুর পরে সে নিজেই অ্যানাউন্স করে যে পরবর্তী সিএম হলো সে। এখন যেহেতু মতি রামের উপরেও প্রচন্ড রাগ করেছিল, এই কারণে সে রামকে তার বিয়ের আসর থেকেই তুলে নিয়ে আসে। এরপর তারা সবাই মিলে রামকে অনেক মারধর করে। যদিও রাম তাদের সঙ্গে ফাইট করার চেষ্টা করছিল, তবে সেখানে লোকসংখ্যা অনেক বেশি থাকায় রাম তাদের সঙ্গে পেরে উঠছিল না। আর এভাবেই তারা যখন রামকে প্রায় মেরেই ফেলছিল, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একজন পুলিশ অফিসার চলে আসে, যে এক এক করে মতির গুন্ডাদের ওপরেই গুলি করা শুরু করে। এখন আপনাদের মনে হতেই পারে ওই পুলিশ অফিসার রামকে সাহায্য করছে কেন। আসলে পুরো গল্পের গেমটা এখানেই চেঞ্জ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগের সিএম সত্যার অ্যাসিস্ট্যান্ট একটা পার্সোনাল ভিডিও লিক করে দিয়েছিল, যেখানে সত্যা নিজেই বলেছিল যে আমার পরে পরবর্তী সিএম হবে রাম। এমনকি তার মৃত্যুর পরে তার চিতায় রামই আগুন দেবে, কারণ সে মনে করে রামই হলো তার পরবর্তী উত্তরসূরি। আর তখনই আমরা এই ব্যাপারটা জানতে পারি ওই সিএম এর যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে আসলে রামের পাস্ট সম্পর্কে সবকিছুই জানতো। এরপর সে রামকে তার বাবার সমস্ত পুরনো কাহিনীগুলো বলা শুরু করে। সে বলে, তোমার বাবা অর্থাৎ আন্নাপ্পা সে একই সাথে আমাদের গ্রামেই বাস করত, সে গ্রামের সবারই অনেক উপকার করেছিল। আসলে আমাদের গ্রামে
একটা স্টিল ফ্যাক্টরি তৈরি হতে যাচ্ছিল, যেটা ছিল ইললিগেল। সে গিয়ে সেটাকে বন্ধ করেছিল, আর এটার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে কানেক্ট হওয়া শুরু করেছিলাম। পরবর্তীকালে সে আমাদের গ্রামে শিক্ষা, ইলেকট্রিসিটি এবং আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধা এনে দিয়েছিল। এই কারণেই তার প্রতি আমরা সবাই অনেক কৃতজ্ঞ। আর তাছাড়া তুমি যে সত্যার এই সবেমাত্র অন্তিম সংস্কার করলে, সেই সত্যাও তোমার বাবার নিচেই কাজ করত। আর যেহেতু ধীরে ধীরে গ্রামের উন্নয়ন হচ্ছিল আর গ্রামের মানুষেরা সবাই এটাকে উপলব্ধি করছিল, এই কারণেই ধীরে ধীরে গ্রামের সবাই তোমার বাবাকে অনেক পছন্দ করতে শুরু করে, যার ফলে আমাদের সংগঠনটা অনেক বড় হয়ে যায়। আর ঠিক এই কারণেই আমরা তোমার বাবাকে একটা প্রস্তাব দিই, তাকে বলি একটা পার্টি গঠন করার জন্য, যাতে আমরা নতুন করে ইলেকশন করতে পারি। আর যেহেতু আমরা ইলেকশনে জিতে লিগেলি সবার সামনে আসব, তখন আমাদের নেতৃত্ব দিতে অনেক সুবিধা হবে। যদিও তোমার বাবা প্রথমে এটা মানতে চাইছিল না, তবে পরবর্তীকালে তোমার মায়ের কথাই সে রাজি হয়। এরপর সে ফাইনালি একটা পার্টি গঠন করে এবং পার্টির নামও ঠিক করে। তবে এর মধ্যেও একটা সমস্যা ছিল, আসলে তোমার বাবা ঠিকঠাক কথা বলতে পারত না। এই কারণেই সে একটা কাগজে সবকিছু লিখে রাখত, আর সত্যা তার লেখা কথাগুলোই সবার সামনে বক্তৃতা হিসেবে তুলে ধরত। যদিও কথাগুলো তার থাকতো, কিন্তু ফেসটা থাকতো সত্যার। এরপর ফাইনালি যখন ভোটের সময় চলে আসে, তখন তোমার বাবাও নমিনেশন পেপার জমা দেয়, কিন্তু সত্যা চাইছিল গ্রামের মধ্যে টাকা বিলিয়ে দিয়ে যে কোনো প্রকারে ভোটগুলো কিনে নিতে, কারণ বাকি পলিটিক্যাল পার্টিরাও এটাই করে। তবে তোমার বাবা কোনোভাবেই তার এই প্রস্তাবে রাজি হয় না। তবে সত্যা যে কোনো প্রকারেই এটা করতে চাইছিল, যে কারণে সে অনেক ফান্ড জোগাড় করে ফেলেছিল। আর তার স্পন্সর অন্য কেউ ছিল না, সেটা ছিল সেই স্টিল কোম্পানি। আসলে যেহেতু তোমার বাবা তাদেরকে লাথি মেরে গ্রাম থেকে বের করে দিয়েছিল, এই কারণেই তারা চাইছিল যে কোনো প্রকারে আবারও এই গ্রামে ফিরে আসতে। তাই তারা পুরো পলিটিক্যাল পার্টিকে ফান্ড দেওয়ার জন্য রাজি হয়েছিল। তবে অনেক বোঝানোর পরেও তোমার বাবা এতে রাজি হয়নি। সে ঠিক করে ইলেকশন কমিশনকে পুরো ব্যাপারটা জানাবে এবং একটা প্রেস কনফারেন্স করে পার্টিটা বন্ধ করার ঘোষণা করবে। এই কথাটাই যখন সত্যা জানতে পারে, তখন সে খুব ভয় পেয়ে যায়, কারণ সে মন্ত্রী হওয়ার লোভে অন্ধ হয়ে গিয়েছিল। তাই সে আন্নার এক বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করে। রাতে যখন আন্না তোমাদেরকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল, তখন কিছু গুন্ডা তোমাদের উপর আক্রমণ করে। আন্না অনেক কষ্ট করে তোমাকে এবং তোমার মাকে বাঁচিয়ে নিলেও নিজে বাঁচতে পারেনি। আসলে আন্নার বন্ধুই তাকে হত্যা করেছে। এরপর ওই খুনের প্রমাণ মেটানোর জন্য সত্যা আন্নার ওই বন্ধুকেও হত্যা করে। আর এরপরেই তুমি এবং তোমার মা চারিদিকে ঘুরতে ঘুরতে ফাইনালি এই শহরে এসে পৌঁছেছ। আসলে রাম এই সমস্ত ব্যাপার সম্পর্কে কিছুই জানতো না, কারণ তার মা কোনোদিনও তাকে এইসব সম্পর্কে কিছুই বলেনি। আসলে রামের মা যেহেতু ঠিকঠাকভাবে তার ভরণ পোষণ করতে পারছিল না, তাই সে রামকে অন্য একটা ফ্যামিলির কাছে দিয়ে দেয়। আর এখানেই আমরা জানতে পারি রামের আসল মা হলো সেই পাগল মহিলা। এরপরে সে তাকে বলে, যেহেতু তোমার বাবার মৃত্যুর পরে সত্যাকেই সবাই চিনত, এই কারণে তোমার বাবার বদলে পরবর্তীকালে সত্যাকেই ভোটে দাঁড় করানো হয়, আর ভোটে জিতে সেই হয়ে যায় পরবর্তী সিএম। এসব শোনার পরে রামের মাথা আরো গরম হয়ে যায়, কারণ সে সেই লোকটা শেষকৃত্য করেছে যে লোকটা তার বাবাকে হত্যা করেছে। তবে তখনই ওই লোকটা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে। সে বলে, আসলে এই ব্যাপারটা নিয়ে সত্যার সর্বদাই অনুশোচনা ছিল। এমনকি সে যখন তার লাইফের শেষ দিনগুলি গুনছিল, তখন সে তার কল্পনার মধ্যে একটা ছেলে এবং মহিলাকে দেখতে পেত, যেটা ছিল তার পাপের প্রায়শ্চিত্ত। আর সেগুলো আর অন্য কেউ ছিল না, সেটা ছিল তুমি এবং তোমার মা। আর এই কারণেই সে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তার পরবর্তী উত্তরসূরি তোমাকেই বানিয়ে দিয়ে গেছে। এরপরে মতি যখন জানতে পারে যে পরবর্তী সিএম হিসাবে রাম শপথ নিতে যাচ্ছে, তখন সে রামকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি বর্তমানে একটা সরকারি চাকরি করছো, আর তাছাড়া তোমাকে টেম্পোরারি সাসপেন্ডও করা হয়েছে, তাই একটা সরকারি কর্মচারী কোনোভাবেই সিএম হতে পারবে না। তখন রাম তাদেরকে বলে, না না, আমি কোনোভাবে সিএমও হতে চাই না, আর সিএম এর শপথও নিতে চাই না, কারণ এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধুমাত্র মানুষের জন্য কাজ করতে চাই। আর তোমার যেহেতু সিএম হওয়ার এত ইচ্ছে, তাই পরবর্তী সিএম তুমিই হও। এরপর দেখা যায় মতি শপথ গ্রহণ করে পরবর্তী সিএম হয়। সিএম এর সিটে বসা মাত্রই সে তার লোকজনদেরকে বলে, তোমরা প্রথমেই রামের একটা ট্রান্সফার লেটার লেখো, তাকে এখান থেকে অন্য কোথাও পাঠাতে হবে, না হলে সে যে কোনো সময় আমার পথের কাঁটা হতে পারে। এরপরে আমরা দেখতে পাই রামের ট্রান্সফারের লেটারটা লেখার পরে যখন সিএম সেটাতে সিগনেচার করতেই যাচ্ছিল, তখনই রাম সেখানে চলে আসে। আসলে রাম এখন হয়ে গিয়েছিল নির্বাচন কমিশনার। এই কারণেই সে 2 মাসের মধ্যেই নির্বাচনের অ্যানাউন্স করে দেয়, যার অর্থ হলো এখন আর সিএম এর সিগনেচারের কোনো মূল্য নেই, আর রামকে সে এখান থেকে কোনোভাবে ট্রান্সফারও করতে পারবে না। তো এখন যেহেতু সামনে নির্বাচন, এই কারণেই মপি আবারও টাকা পয়সা জোগাড় করা শুরু করে।
এবং সবার মধ্যে টাকা ভাগ বাটোয়ারা করার জন্য প্ল্যানিং করতে থাকে। তবে এইবার রাম জনগণকে বোঝানোর জন্য চলে আসে। সে বলে, আপনারা শুধুমাত্র 2000 টাকার বিনিময়ে আপনাদের ভোট বিক্রি করছেন, এরপর থেকে আপনারা 20,000 টাকা করে নেবেন, কারণ তারা তোমাদের কাছে 2000 টাকার বিনিময়ে ভোট কিনবে এবং পরে সিএম হয়ে কোটি কোটি টাকা কামাবে। আসলে এটা ছিল রামের নতুন একটা চাল। আর দেখা যায় রামের কথা মতোই সমস্ত জনগণ 2000-এর বদলে 20,000 টাকার বিনিময়ে ভোট দেওয়ার কথা বলে। তাই মতিও বাধ্য হয়ে তাদেরকে 20,000 টাকা করে দিতে রাজি হয়। আর এখানে দেখা যায় যখন সে এই টাকাগুলি বিলি করছিল তখন রামও এই ব্যাপারে জানতো, তবে সে এই কারণেই তাদেরকে কিছু বলেনি যে এর মাধ্যমেই গরিব মানুষের কাছে বেশ কিছু টাকা পৌঁছাবে। যাই হোক, মতি এইভাবে সবাইকে 20,000 টাকা করে দিতে গিয়ে প্রায় 25 লক্ষ টাকার মতো খরচা করে ফেলে। তাই রাম তাকে গিয়ে জানায়, তুমি ইলেকশন পারপাসে কেবলমাত্র 40 লাখ টাকা অবধি খরচ করতে পারবে, আর তার মধ্যে 25 লাখ তুমি অলরেডি খরচ করেই ফেলেছো। তাই বাকি যে টাকাটা আছে সেটা দিয়ে পোস্টারিং খরচ এবং হাবিজাবি সবকিছুই আপনাকে ম্যানেজ করতে হবে। তখন এই ব্যাপারটা তার পার্টির লোকরা জানতে পারে। তারা তখন কোনো মতেই কম টাকাতে নির্বাচন করতে চাইছিল না, ফলে পার্টির মধ্যে একটা সমস্যা তৈরি হয়। দেখতে দেখতে ফাইনালি চলে আসে নির্বাচনের দিন। সেখানে সবাই যখন ভোট দিচ্ছিল তখন মতির মাথা খুব গরম হয়েছিল। সে রেগে গিয়ে একটা ইলেকশন বুথের ভেতরে বোম লাগিয়ে উড়িয়ে দেয়, যার কারণে সেখানে বেশ কিছু মানুষের মৃত্যুও হয়। তখন মতি রামকে বলে, এরপরেও যদি আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করো তাহলে বাকি বুথগুলোতেও বোম লাগিয়ে উড়িয়ে দেব। আমার লোকেদের দিয়ে আমি 2-3 বার করে ভোট দেওয়াবো, দেখি তুমি আমাকে কিভাবে আটকাও। আসলে রামের কাছে এটারও একটা সমাধান ছিল। তাই রাম তাকে এই ব্যাপারটাও ক্লিয়ার করে বলে, তুমি যদি তোমার লোকজনদেরকে দিয়ে 2-3 বার করে ভোট দেওয়াতেও যাও, সেখানেও আমরা নতুন একটা প্ল্যান করেছি। অর্থাৎ আমরা এমন একটা সিস্টেম তৈরি করেছি, কেউ যদি একবারের জায়গায় 2 বার ভোট দেয় তাহলে তার আঙুল ধীরে ধীরে ফুলতে শুরু করবে, আর যাদেরই আঙুল ফোলা শুরু করবে তাদেরকেই আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব। এখন যেহেতু মতির লোকজন 2-3 বার করে ভোট দিয়েছিল, যেই কারণে সেই সব এলাকাতে আবারও রি-ইলেকশনের ঘোষণা করা হয়। আর এই সব দেখে মতির মাথা আরো গরম হয়ে যায়, কারণ সে বুঝে উঠতে পারছিল না এখন সে কি করবে। তাছাড়া পরবর্তীকালে যখন রি-ইলেকশন হয় তখন সে ঠিক করে যে কোনো প্রকারে সে ভোট বক্সগুলোকে চুরি করবে। তবে এখানেও রামের একটা অন্য প্ল্যান ছিল। সে ওই মেশিনগুলোকে রাস্তা দিয়ে না পাঠিয়ে প্লেনে করে নিয়ে যায়। এরপর যেখানে ভোট গণনা হচ্ছিল সেখানেও মতি চলে আসে। তবে এটার জন্য রাম আগে থেকেই রেডি ছিল। এরপর তাদের দুজনের মধ্যে এক মারাত্মক লড়াই শুরু হয়। আর এখানেই আমরা একটা ব্যাপার জানতে পারি, রামের বাবা যখন বলেছিল এই পার্টিটা আমি ছেড়ে দিয়ে নতুন একটা পার্টি বানাচ্ছি, সেই পার্টিটা এখনো অবধি অ্যাক্টিভ ছিল। তারা প্রত্যেকটা বছরই নির্বাচন করছিল, কিন্তু কোনোভাবেই তারা কোনো কিছু করতে পারছিল না। তবে রামের আসার পরে তাদের পার্টিটা ধীরে ধীরে গ্রো করতে শুরু করে এবং সবশেষে এইবারের ইলেকশনে তাদের পার্টিটাই জয়লাভ করে। তাই পরবর্তীকালে তারাই রামকে সিএম পদের জন্য সিলেক্ট করে। আর এদিকে আমরা দেখতে পাই মতির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ রামের হাতে মার খাওয়ার পর তার অনেক বেজ্জতি হয়েছিল। একই সাথেই তাকে পার্টি থেকেও বের করে দেওয়া হয়েছে এবং সবশেষে রাম গিয়ে সিএম এর চেয়ারে বসে। আর এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।